রাতের অমন বিদঘুটে অন্ধকার খুব একটা কাবু করতে পারেনি কক্ষের বর্তমান আবহকে। শীততাপ নিয়ন্ত্রিত কামরাটির চারপাশ ঝুলছে উজ্জ্বল জোনাকির ন্যায় স্ট্রং লাইট, ছড়াচ্ছে মৃদুমন্দ আলো। সে আলোর নরম পরশ বুঝি বেশ নিপুণতার সঙ্গে ছুঁয়ে যাচ্ছে ঘুমন্ত সপ্তদশীর সর্বাঙ্গ। মখমলি বিছানায় একদম গা ঘেঁষে দাঁড়িয়ে থাকা পাহাড় সম মানুষটার বিশ্বাসের গতি বাড়ছে ক্রমশ। শক্তপোক্ত পা দুটোর হাঁটু বোধহয় বড় ক্লান্ত আজ। যুবকের অনিচ্ছা থাকা সত্ত্বেও তারা কেমন নিজেদের ভেঙে বসলো জমিনে। সুরমানবের চোখ দুটো আগে থেকেই অবাধ্য। আজ বুঝি নিজেদের অবাধ্যতার সকল সীমানা অতিক্রম করার পায়তারায় মর্ত তারা। কেমন গম্ভীর দৃষ্টে তাকিয়ে আছে ঘুমন্ত মাহির নরম পেল্লব মুখপানে। মুগ্ধ স্থির হতে চেয়েও পারছে না কেন যেন। মস্তিষ্ক তাকে বড্ড শাসাচ্ছে, ধিক্কার জানাচ্ছে তার এহেন উদ্ভট কর্মের জন্য। ডান হাতের মুঠোয় অবহেলায় আটকে থাকা রিভলভারটা যেন গুনগুনিয়ে তাকে বলছে, মালিক, শিকার চাপুন। তবে কাণ্ড দেখো, মুগ্ধ কেমন দিন দুনিয়া ভুলে তাকিয়ে আছে মাহির পানে। সপ্তদর্শীর ঘুমের আবরণে ঢেকে থাকা পেল্লব মুখখানা যেন চোখ জুড়িয়ে দেবার মতো এক টুকরো শান্ত বিকেল। কি এক মায়া সেথায়, যে মায়ার বিধ্বংসীর ডাক ধীরে ধীরে গলিয়ে দিতে চাচ্ছে নির্দয় মানবের ইস্পাত দৃঢ় কঠোরতাকে। সপ্তদশীর ছোট্ট তুলতুলে নাকের ডগাটা আজও লাল টুকটুকে রং ধারণ করেছে। মুগ্ধের কুচকানো দৃষ্টি নীরবে পরখ করছে তা। বাঁদির মেয়ের নাকের ডগাটা কি সবসময় এমন লাল থাকে, নাকি তার উপস্থিতিতে রং পাল্টালো? আপন চিন্তায় কপাল ঘুচালো মুগ্ধ। নীরব দৃষ্টিতে ধীরে ধীরে গড়িয়ে আনলো মাহির নরম আটখোলা গোলাপি ঠোঁট জোড়ার পানে। মুহূর্তেই এক অদ্ভুত তৃষ্ণায় ধুকে উঠল নির্দয় মানবের বুক। কণ্ঠনালীর লম্বাটে অংশে দেখা দিল গ্রীষ্মের বিদঘুটে খরা। তামাটে পোড়া বাদামি চোখ দুটো, ঠোঁট দুটোর সঙ্গে গভীর মায়াবী চোখ দুটো কেমন তৃষ্ণার্ত হলো যুবকের। সে তৎক্ষণাৎ মুখায়ব থেকে সিক্ত জিভখানা বের করে এনে কোনো মতে ভিজিয়ে নিল নিজ শুষ্ক অধরজোড়া। তবে বালাই সাত, অধরের তৃষ্ণা মিটলেও তার চোখ দুটোর তৃষ্ণা যেন আজ মিটবেই না। তারা কেমন তৃষ্ণার্ত চাতকের ন্যায় তাকিয়েছে ঘুমন্ত মেয়েটার নিষ্পাপ মুখশ্রী পানে। যুবক বড্ড দুঃসাহসী। নিজ দুঃসাহসের কবলে পড়ে ফ্লোরের ওপর দুহাঁটু ভর দিয়ে এগিয়ে এলো খানিকটা। তার দৃষ্টি নিষ্পলক। আপাতত খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে মাহির নরম তুলতুলে কপালদ্বয়। কি সুন্দর পটকা মাছের মতো ফুলে আছে তারা, যেন গাল ভর্তি খাবার নিয়ে ঘুমাচ্ছে মেয়েটা। গাল দুটো কেমন বাচ্চাদের ন্যায় উল্টে, ঠোঁট দুটো কেমন বাচ্চাদের ন্যায় উল্টে রেখেছে দেখো। মুগ্ধ হাসল। এক অদ্ভুত মুগ্ধতায় গালের একপাশে ছড়িয়ে গেল তার নিখুঁত ঠোঁটের রেখা। পিয়ার্সিং করা ঠোঁটের অল্প অংশটুকু আলগোছে চলে গেল ধারালো ক্যানাইন দাঁতের নিচে। সেথায় মন মতো পিষ্ট হলো বেচারা। মুগ্ধ এখন নিজেতে নেই। রুড়ো নির্দয় মানবের মাথায় এক মুহূর্ত ভর করেছে মাহি নামক সপ্তদশীর বিধ্বংস মোহ। সে মোহের স্থায়িত্ব কতক্ষণ তা বোধহয় যুবক নিজেও জানে না। শান্তমুগ্ধ এক অদ্ভুত শান্ত ভাব নিয়ে সপ্তপর্ণে নিজ হাত দুটো উঠিয়ে রাখলো বিছানার পাশে। মেয়েটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে আলগোছে মাথা রাখলো হাত দুটোর ওপর। অতপর নিজ বাদামি চোখ দুটোর পরম বৃতৃষ্ণায় মোড়ানো দৃষ্টি দেখে মেয়েটাকে আলতো করে ছুঁয়ে দিতে লাগলো মুগ্ধ। কি আশ্চর্য সৌন্দর্য যে সেথায়! হাত দিয়ে নয়, বরং চোখ দিয়ে ছুঁয়ে দিচ্ছে গভীরভাবে। ঘুমন্ত সপ্তদর্শী বোধহয় অনুভব করলো সে ছোঁয়া। নিদ্রামগ্ন তনু তার মুহূর্তেই নড়ে উঠল খানিক। খুচু মুখখানা ঘুরিয়ে নিল বালিশের অন্তরালে। মুহূর্তেই মোহময় ঘোরের পর্দায় ছেদ ঘটল মুগ্ধের। কপাল গুটিয়ে গেল বিরক্তিতে। সে গভীর মনোযোগ দিয়ে দেখছিল মেয়েটাকে, অথচ তার মনোযোগে তারই অনুমতি ছাড়া ব্যাঘাত ঘটানোর দুঃসাহস কীভাবে দেখালো বান্দির মেয়ে। দাঁতের দাঁত চাপে মুগ্ধ। রাগে ক্ষোভে তার এই মুহূর্তে ইচ্ছে করছে মেয়েটার নরম তুলতুলে গালে চটাস করে এক দুটো চড় বসিয়ে দিতে। কিন্তু এত সুন্দর ইচ্ছে থাকা সত্ত্বেও মেয়েটার গালে হাত উঠছে না মুগ্ধের।
কেন যেন তার অবচেতন মনটা বারবার নিষেধ করছে মেয়েটার অমন সুন্দর মুখখানা ভাঙতে। নিজ মনের এহেন অবাধ্য চিন্তাভাবনায় বড্ড বিরক্ত মুগ্ধ। তক্ষুনি চোয়াল শক্ত করে উঠে গেল বসা ছেড়ে। মসৃণ ললাটের গোটা কতক ভাঁজ ফেলে চিরবিড়াচ্ছে মুগ্ধ। মেরুদণ্ড বাঁকিয়ে তড়িৎ গতিতে ফ্লোরের এক কোণে সযত্নে হেলে থাকা রামের বোতলখানা তুলে নিল হাতে। অতঃপর অস্থির ভঙ্গিতে শক্ত দাঁতের ফাঁকে বোতলের ক্যাপ চেপে ধরে এক ঝটকায় খুলে নেয় বেপরোয়া যুবক। এক ধুকে ক্যাপটা সে কোথায় ফেললো কে জানে। পরক্ষণে গপগপিয়ে গিলতে লাগলো তিক্ত স্বাদের অভিজাত পানীয় মাদক। এক নিমিষে অর্ধেকটা পানীয় গিলে তবেই থামল মুগ্ধ। বড় বড় নিঃশ্বাস ফেলে নিজের উপচে পড়ে রাগ সামলাতে ব্যস্ত সে। কটমট দৃষ্টিযুগল পুরো ঘরময় ঘুরে আচমকা গিয়ে ঠেকল মাহির মুখ পানে। তক্ষুনি থমকায় মুগ্ধ। সপ্তদশীর পেরলম মুখখানার ওপর বিক্ষিপ্ত আকারে আশ্রে পড়ছে কিছু বেয়াদব কেশগুচ্ছ। সপ্তদশীর গৌরবর্ণা সুশ্রী মুখমলে নিজেদের অধিকার বসিয়ে উঠছে তারা। মুহূর্তেই যুবকের বাদামি চোখ দুটো অটল হলো। হুট করে বুকের বাপাসটা বড্ড জ্বলছে তার। এক অজানা কারণে মাথার তালু গরম হচ্ছে রাগে। অবাধ্য চুলগুলো কত বড় স্পর্ধা! তার সামনেই তার প্রপার্টি মুখের ওপর আশ্রে পড়ছে। তার কাছ থেকে অনুমতি নিয়েছে তারা। যুবক দাঁতের দাঁত চাপল পরক্ষণে। এক আকাশসম রাগ নিয়ে আলগোছে নিজ ডান হাতের রুক্ষ তর্জনী এগোলো সপ্তদশীর মোলায়েম মুখ পানে। নিজ চিরাচারিত স্বভাবের বিলকুল ধার না ধরে রূঢ় মানব কেমন আলতো করে ছুঁয়ে দিল মাহির রক্তিম কপল। ঘুমন্ত সপ্তদশীর তুলতুলে গেলে নিজ রুক্ষ আঙুলের আলতো ছোঁয়া লাগতেই সর্বাঙ্গ জুড়ে এক অদ্ভুত শিহরণ বয়ে গেল মুগ্ধের। এ যেন এক নাম না জানা শিহরণ, যা ফের খরা নামিয়েছে যুবকের কণ্ঠনালীতে। ক্ষণে ক্ষণে ঢোক গিলে কণ্ঠনালীর ভেজানোর ব্যর্থ প্রয়াসে মত্ত সে। তবুও কাজের কাজ যেন হলোই না। তার বেপরা আঙুলগুলো বুঝি আর একটু ছুঁয়ে দিতে চাচ্ছে মেয়েটার নরম তুলতুলে গাল। মুগ্ধ অস্থির। আরেকবার চুমুক বসালো বোতলের মুখে। মুখভর্তি পানীয় নিয়ে রুয়ে শুয়ে ঢোক গিলে কেমন বাঁকা হাসলো দেখো। পায়ের কাছে পশমে পোষ্যের স্পর্শ পেয়েই যুবক তক্ষুনি নিজ পিয়ার্সিং করা ঠোঁটের একাংশে চেপে ধরে আনমনে বলল, মাই প্রপার্টি ইজ টু কিউট না? প্রাণের জীব থাকলেও মানুষের মতো বাক নেই। বেচারা বোধহয় বিরক্ত হলো মালিকের এহেন বাক্যে। ক্ষমতা থাকলে এক্ষুনি হয়তো বলতো, মালিক খাবারের সামনে এনে খেতে না দিয়ে কিউট কিউট করে কেন মাথা খারাপ করছেন শুনি? আপনার প্রপার্টি আপনিই না হয় বেশি করে দেখুন, শুধু শুধু আমাকে লোভ দেখান কেন? ভাগ্যিস প্রাডা মহাশয় জীবে ক্ষমতা নেই, থাকলে বোধহয় এক্ষুনি গর্দান যেত বেচারার। এদিকে মুগ্ধ জনাব ক্ষণে ক্ষণে মাদকের বোতলে চুমুক বসাচ্ছেন আর এক দৃষ্টিতে তাকিয়ে আছেন মেয়েটার পানে। মুখ গহ্বরে থাকা বেশ শেষ পানীয়টুকু গিলে নিয়ে মুগ্ধ কেমন আলগোছে ঝুঁকে দাঁড়ালো মাহির মুখের ওপর। চোখ দুটো অটল রেখে সেখানে রহস্যময় কণ্ঠে বিড়বিড়িয়ে শুধালো, এ নিয়ে 4 বার তোকে মারতে এসেও শেষমেশ ব্যর্থ হয়ে ফিরে যাচ্ছি বান্দির মেয়ে। অ্যান্ড ড্যাম শিওর তুই নিশ্চয়ই কালো জাদু করেছিস আমাকে, নয়তো তোকে প্রাণে মারতে এলে হাত কাঁপবে কেন আমার বান্দির মেয়ে? এখনও সময় আছে, আমার ওপর কালো জাদু করা বন্ধ কর, না হলে কোনো একদিন দেখবি তোর জাদু তোর ওপরেই বড্ড ভারী পড়ছে। কালকেও আমার রাতের ঘুম হারাম করেছিস তুই, আর আজকেও তাই করছিস। নিজে নাক ডেকে ঘুমাচ্ছিস আর আমাকে জ্বালাচ্ছিস। ওহ, সত্যি ভীষণ ইচ্ছে করছে তোকে মেরে ফেলি, কিন্তু হাত উঠছে না কেন? এই বান্দির মেয়ে, আমি কি পাগল হয়ে যাচ্ছি? গভীর রাত, ঝড়ো হাওয়া বইছে চারপাশে। এই বুঝি উড়িয়ে নিয়ে যাবে গোটা আস্ত মানুষ। বিদঘুটে অন্ধকার নিমজ্জিত গহীন জঙ্গল ছড়িয়ে কয়েক গজ এগোলেই আধপাকা সড়ক। চারদিকে ল্যাম্পপোস্টে থাকলেও তাতে লাইটের উপস্থিতি নেই। কেউ বা কারা বুঝি শব্দপর্ণে খুলে রেখেছে সেসব লাইট, যেন আধপাকা সড়কটা সর্বদা ডুবে থাকে অন্ধকারে।
অদূরের জঙ্গল থেকে ধেয়ে আসছে নেকড়ে বাগেদের ক্রন্দন ধ্বনি। একজোড়া বুট পরিহিত ব্যস্ত কদম বৃষ্টি ভেঙেই এগোচ্ছে নির্বিকার ভঙ্গিতে। কদমচড়ার মালিক বড় উঁচু করণের, কালো রঙা হুডি আড়ালেই বোঝা যাচ্ছে প্রশস্ত কাঁধ দুটো। হুডি তুলে ঢেকে আছে মাথা, মুখেই চিরচেনা ভুতুড়ে মাস্ক। যুবক সতর্কতার সঙ্গে এগোচ্ছে, বারে এদিকে ওদিকে কাঁধ বাঁকিয়ে দেখছে পরিস্থিতি। আশেপাশে মানুষ দূর কি বাদ, একটা কুকুর বেড়ালেরও উপস্থিতি নেই। যুবকের হাতে একখানা লেজার লাইট, লাল রঙের তীক্ষ্ণ আলো ছাড়ছে লাইটটা। অন্ধকারের পথটা চেনা হাওয়ায় এটুকু লেজার রোশনির অবলম্বনে বড় দক্ষতার সঙ্গে হাঁটছে মানব। তার কিছু দূর এগোতেই মূল সড়ক। সেন্টার পিটারবার্গের এই সড়কে খুব একটা যান চলাচল না হলেও পথ এতটাও দুর্গম নয়। যুবকের পায়ের জোর বাড়ল। মূল সড়কের উঠেই সে একদম পথের বাঁদিকে দুর্গম রাস্তায় একদম স্বস্তি হচ্ছে আদরের জিরাশীর্ণ টেলিফোন বুথটা। বুথের চারপাশে কাচের দেয়ালগুলো ভেঙে চৌচির হয়ে আছে, দেখতেও লাগে বড্ড পুরনো। তবুও ভালো বিষয় হচ্ছে বুথ থাকা ফোনটা কানেক্টেড হয়। সেখানে আশেপাশের সকল নেটওয়ার্ক বিচ্ছিন্ন। সেখানেই একমাত্র টেলিফোন বুথ যেথায় নেটওয়ার্কের সংযোগ এখনও রয়েছে। যুবক সপ্তপর্ণে ঢুকলো বুথের ভেতর। চটজলদি টেলিফোনখানা হাতে নিয়ে দক্ষ কায়দায় আঙুল চালালো নাম্বার প্লেটে। অতঃপর অতি পরিচিত এক নাম্বারে কল দিয়ে দাঁড়িয়ে রইল রিসিভ হবার অপেক্ষায়। বাঁ হাতে তর্জনী এবং মধ্যমার ভাঁজে জ্বলছে ব্যানসন সিগারেট। ডেস্কের ওপর অ্যাশট্রে থাকলেও আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে সিগারেটের ছাই। ব্যস্ত ডান হাতে বাড়াবাড়ির উল্টো পাল্টে যাচ্ছে মুখের গুরুত্বপূর্ণ ফাইল। এ যেন ফাইল ঘাটার নামে এক যুদ্ধ, যে যুদ্ধে মত এক উজ্জ্বল শ্যামবর্ণ সুদর্শন যুবক, যার বেড়াল চোখ দুটো কেমন অস্থির হয়ে ডুবে আছে ফাইলের মসৃণ পৃষ্ঠার ভাঁজে। জীবনে কোনোদিন মদ সিগারেটে হাত না লাগানো এহসান বাড়ির আদর্শ বড় পুত্র ডক্টর ইখতিয়ার এহসান রৌদ্র, সে কিনা গত 20 দিন ধরে নিজ অজান্তেই নাম লিখিয়েছে চেইন স্মোকারের দলে। সুদর্শন মুখখানায় জমিয়েছে রাজ্যের সব ক্লান্তির ছাপ। সারাদিন পরিবারের পরিজনদের ঢাল হিসেবে দাঁড়িয়ে থাকা কঠিন মানব রাত হলেই ডুবে বসে নিজ ক্লান্তিতে। হন্যে হয়ে খুঁজতে থাকে আজরের ছোট চাচাতো বোন মাহিরা এহসান অবধি পৌঁছানোর রাস্তা। আজও যুবক একই কাজে মত্ত। এলোমেলো ভঙ্গিতে একের পর এক সিগারেট ফুঁকে উল্টে পাল্টে দেখছে পুলিশি কিছু ফাইল। রৌদ্র যখন নিজ কাজে মত্ত, ঠিক তখনই ডেস্কের উপর অবহেলায় পড়ে থাকা ফোনটা কেমন কর্কশ শব্দে বেজে উঠল তার। প্রয়োজনীয় কাজের মাঝে ব্যাঘাত ঘটায় সুদর্শনের গোটানো ললাটের চামড়া গুটিয়ে গেল আরও। চোয়াল শক্ত হলো পর মুহূর্তে। ঠোঁটের ফাঁকে সিগারেট আটকে সে তৎক্ষণাৎ বিরক্ত নিয়ে ফোন তুলল কানের কাছে। কর্কশ কণ্ঠে বলল, হ্যালো ডক্টর ইফতেখার এহসান রৌদ্র হিয়ার, ইজ দ্যাট? ফোনের ওপাশে থাকা মুখোশধারী ধুরন্ধর যুবক হাসল ঠোঁট পিষে। ঘাড় বাঁকিয়ে এক পলক এদিক ওদিক সতর্ক দৃষ্টি বুলিয়ে আলগোছে মাথার উপর থেকে হুডিটা নামিয়ে দিল। রাজবাড়ি কণ্ঠে প্রত্যুত্তর করলো, ইটস মি কমান্ডার মায়াঙ্ক পাঠান, নাম তো সুনা হি হোগা। সহসা থমকায় বেড়াল চৌখা রৌদ্র। অজান্তেই ছেড়ে গেল তার হৃদস্পন্দনের গতি। চোখ মুখে স্পষ্ট ফুটে উঠল এক রাস হতবাকতার ছাপ। বাদামি ঠোঁট যুগলের মধ্যকার ফাঁক গুলিয়ে অস্পষ্টে বেরোলো, মায়াঙ্ক তুই? চোয়াল শক্ত হলো মায়াঙ্কের। চোখ দুটো লেপটে গেল এক দফার রাগান্বিত ছাপ। যুবক কেমন কটমটিয়ে আওড়ালো, কেন? অবাক হলি বুঝি? তুই কি ভেবেছিলি তুই না বললে আমি জানবো না আমার সানবার্ড কোথায়? সবাইকে কি নিজের মতো সেলফিশ মনে করিস স্কাউন্ডেল? রৌদ্র নীরবে শুনল সব। এক অদ্ভুত অপরাধী বোধে পরক্ষণেই নিচু হলো তার কাঁধ। গলার কাছে বেশ কিছু কথা এসেও আটকে গেল কেমন। সুদর্শনের ঠোঁট কাঁপছে, ক্ষণে ক্ষণে গিলছে শুকনো ঢোক। ঠোঁট নাড়িয়ে কিছু আওড়াতেই যাবে, অমনি ফোনের ওপাশ থেকে ভেসে এলো মায়াঙ্কের কটমট ধ্বনি। এতটাই স্বার্থপর কবে হলি রোদ? হ্যাঁ, আমি মানলাম আমি রোহানের মতো তোর বেস্ট ফ্রেন্ড নই, কিন্তু কলেজ লাইফে তোকে টক্কর দেওয়া কম্পিটিটর তো আমিই ছিলাম, তাই না?
তোর কাছে আমি আমার সানবার্ডকে আমানত হিসেবে রেখেছিলাম রোদ। আমার আর তুই সেই আমানতের এতটাই সুন্দর খেয়াল রাখলি যে তাকে এক হিংস্র মনস্টার এসে সবার সামনে থেকে তুলে নিয়ে গেল। তুই তুই তখন কি করছিলি রোদ? তুই থাকতেও শ্যাডো মনস্টার আমার সানবার্ডকে কিভাবে নিয়ে গেল? তুই তো ঠিকই নিজের বউ পরিবার সবাইকে আগলে রাখলি, তাহলে মাঝ থেকে আমার হৃদয়টাকে আগলে রাখতে পারলি না কেন রোদ? কেন পারলি না? বাকরুদ্ধ রৌদ্র, গলার কাছে দলা বেঁধেছে এক আকাশসম কথা, কিন্তু আশ্চর্যের বিষয়ে ছোট ছেলেটার মুখ দিয়ে বেরোচ্ছে না একটা কথাও। সে কেমন ছোট ফাঁক করে দৃষ্টি তুলছে সিলিংয়ের দিকে, বড় বড় নিঃশ্বাস টেনে নিজেকে কোনো মতে সামলে কেবল আওড়ালো। আমি জানতাম না মায়াঙ্ক, যার গায়ে আমি হাত তুলেছি সে যে রাশিয়ার শ্যাডো মনস্টার। এমনকি আমি এটাও জানতাম না ওই ছেলের অতীতের সঙ্গে আমার পরিবার, আমার মেজো আব্বুর অর্থাৎ সাসপেন্ড অফিসার তাইফ এহসান সংযুক্ত। মায়াঙ্ক, ওই ছেলে মাহিকে তুলে নিয়ে গেছে সোজা আব্বুর দুর্বলতা হিসেবে। মাহির প্রতি ওর কোনো টান নেই, মোহ নেই। ও শুধু প্রতিশোধের অনলে ঝুলে তুলে নিয়ে গেছে আমার বোনকে। আমি আমি শেষ অবধি চেষ্টা করেছিলাম মায়াঙ্ক, কিন্তু ফোনের ওপাশে থাকা মায়াঙ্কের ঠোঁট ভ্রু কুচকেছে বেশ। মাস্কের আড়ালে চাপা রঙা মুখখানায় ফুটে উঠেছে এক রাস সন্দিগ্ধতা। মস্তিষ্ক জানল নতুন কিছু। সে তৎক্ষণাৎ সন্দিহান গলায় বলে ওঠে, তোর সেজাব্বু তাইফ এহসানের সাথে ওই শ্যাডো মনস্টারের কী সম্পর্ক? আর সানবার্টের দুর্বলতা, এসব কি বলছিস তুই? রৌদ্র অস্থির চলতে পা ঘুরিয়ে চলে গেল স্টাডি রুমের দরজার কাছে। কোনো রকম অবলম্বন না করে তক্ষুনি দুহাতে ভেতরে দিয়ে আটকে দিল দরজাটা। অতঃপর ফের পা চালিয়ে ব্যস্ত ভঙ্গিতে এগিয়ে গেল ডেস্কের কাছে। লম্বা এক নিঃশ্বাস টেনে এক নাগাড়ে শুধালো, অনেক লম্বা কাহিনী মায়াঙ্ক, তোকে এত কিছু ফোনে বলা সম্ভব নয়। তুই শুধু এটুকু শুনে রাখ, সেজো আব্বুর সাথে মনস্টারের অতীত জড়িয়ে। মনস্টার মাহিকে তুলে নিয়ে গেছে যেন সে সেজো আব্বুকে তিলে তিলে মারতে পারে। অ্যান্ড গেস হোয়াট? সে তার কাছে সফল। সেজো আব্বু গত 20 দিন ধরে নিজেকে ঘরবন্দি করেছে। কারোর সাথে কথা বলে না, খাবার দিলে খায় না, সারাক্ষণ ঘরবন্দি হয়ে থাকে। আর সেজো আম্মু, উনি চলে গিয়েছে বাড়ি থেকে। ওনার ভাষ্যমতে সেজো আব্বুর আশেপাশে থাকলে তিনি আত্মহত্যা করবেন। আমাদের যৌথ এহসান পরিবারের আজ ভাঙনের পথে মায়াঙ্ক। আমি ভীষণ চেষ্টা করেছি সেজো আব্বুর কাছ থেকে কথা নেওয়ার, কিন্তু মানুষটা এতটা দুর্বল হলো কবে থেকে কে জানে। মাহির প্রসঙ্গ উঠলেই বাচ্চাদের মতো কাঁদে শুরু করে। হে নিয়ে 2 বার হার্ট অ্যাটাক করেছে। অ্যাজ আ ডক্টর আই ক্যান্ট ফোর্স হিম, ইউ নো রাইট। পরে হিতে বিপরীত হতে পারে। নীরব ভূমিকায় শুনল মায়াঙ্ক। কিয়ৎক্ষণ চুপ করিয়ে থাকতেই ফোনের ওপাশ থেকে ভেসে এলো রৌদ্রের সন্ধিহান কণ্ঠ। বাট টেল মি ওয়ান থিং, তুই তো আন্ডার কভার মিশনে ছিলি, তাহলে তুই এখন সাউথ কোরিয়ায় কী করছিস? আচমকাই বাঁকা হাসল মায়াঙ্ক। আঙুল দিয়ে ভ্রু কুচকায় রাজবাড়ি কণ্ঠে প্রতিউত্তর করল, ফর ইউর কাইন্ড ইনফরমেশন, ফোন চেক কর। আমি কোরিয়ায় নয়, বরং রাশিয়া থেকে বলছি। অ্যান্ড আই অ্যাম স্টিল অন মাই মিশন। কপাল গোটায় রোজো। গম্ভীর মুখে তৎক্ষণাৎ কান থেকে ফোন নামিয়ে সামনে এনে পরখ করল নম্বরখানা। হ্যাঁ, 10 ডিজিটের নাম্বার সম্মুখে +7, অর্থাৎ রাশিয়ান কোড মিশ্রিত নাম্বার। ব্যস্ততায় তখন এসবের প্রতি খেয়াল ছিল না সুদর্শনের। যেই না পরখ করে শেষ করলেও অমনি বিচক্ষণ যুবক কেমন গম্ভীর মুখে প্রশ্ন ছুড়ল, ওয়েট, তুই তাহলে মাহিকে কোথায় পেলি? সামহাও মাহিকে এখন রাশিয়ায়? চাপারঙা মুখখানায় আচমক ফুটে উঠল বিষাদের ছাপ। মায়াঙ্ক দৃষ্টি নোয়ালো না, আলগোছে চোখ দুটো বন্ধ করে লম্বা এক নিঃশ্বাস টেনে আওড়াতে লাগলো। রাশিয়ার সেন্ট পিটারবার্গের গহীন জঙ্গলে নির্মিত দ্য শ্যাডো মনস্টার প্যারাডাইস নামক কারাগারের বন্দিনী আমার সানবার্ড, যাকে রোজ নতুন নতুন নিয়মে টর্চার করে যাচ্ছে দ্য রুৎসিক কিং, খ্যাত নির্দয় রাক্ষসটা, যার কালো সাম্রাজ্যের সকল গোপন ইনফরমেশন কালেক্ট করে তাকে ধ্বংস করার মিশনে এসেছে সিভিক্স টিম। ভাগ্যবশত সে টিমের কমান্ডার হিসেবে দায়িত্ব পেয়েছে মায়াঙ্ক পাঠান। এদিকে সে প্যারাডাইসের বিদ্যুৎ বন্ধ করে দেয়াল চপকে দোতলায় কোনো এক ঘরে পৌঁছে দেখি এক আহত যুবক
অচেতন অবস্থায় পড়ে আছে বিছানায়, যুবকের বুকের ওপর মোটা ব্যান্ডেজ। আমি চোখ ঘোরাতেই দেখি সেই ঘরের দরজার কাছে অদ্ভুত পোশাক পরে দাঁড়িয়ে আছে এক সুকন্যা। অন্ধকার ঘরটায় সেদিন মোমবাতির নরম আলোয় আলোকিত, কিন্তু আমি দৃষ্টি ক্ষীণ করতেই যা দেখলাম তাতে এক মুহূর্তের জন্য নিঃশ্বাস আটকে যাবার জোগাড় হয়েছিল আমার। আমি দেখলাম সে মেয়েটা আর কেউ নয়, সে আমার সানবার্ড। আমার সানবার্ড, যাকে বিগত 6টা বছর ধরে আমি মনে কোঠায় সম্রাজ্ঞী বানিয়ে রেখেছি। সে সেদিন অন্য এক পুরুষের ঘরে দাঁড়িয়ে আছে, তাও কিনা মোহময় ভঙ্গিতে। বিশ্বাস কর রোদ, সেদিন আমি নিজেকে নিজের চোখকে বিশ্বাস করতে পারিনি। আমি ভেবেছিলাম আমি ভুল দেখছি, তাই সাথে সাথে ঘরে ঢুকে এক মোমবাতির ওপর নিজের তালু রেখে বোঝার চেষ্টা করেছিলাম আমি আদৌ ভুল কিনা। কিন্তু ভাগ্য আমার, সে মেয়ে সত্যি আমার সানবার্ড ছিল। আমি ওকে বহুবার বলেছি চলে যেতে, ভয় দেখিয়েছি মনস্টারের, তারপরও মেয়েটা কেমন নাছোড়বান্দার ন্যায় দাঁড়িয়েছিল। আমি সেদিনই ওকে নিয়ে আসতাম নিজের সাথে করে, কিন্তু মনস্টার প্যারাডাইস থেকে কাউকে সশরীরে তুলে আনা অসম্ভব। আমি অপেক্ষা করেছি, একদিন অপেক্ষার ফল হিসেবে সানবার্ডকে পেয়েছিলাম বড্ড কাছে। সব ঠিকঠাক ছিল রোদ, আমার সানবার্ড প্যালেস থেকে পালিয়েছিল, কিন্তু ফোনের ওপাশে থাকা কঠিন মানবের বেড়াল চোখগুলো কেমন ছলছল হয়েছে দেখো। বুকটা জ্বলছে ভীষণ অস্থিরতায়। পাগল প্রেমিকের আর্তনাদ তার চেয়েও ভালো কে বুঝবে শুনি? মায়াঙ্কের কণ্ঠ মাঝপথে থামতেই রৌদ্রের অস্থিরতা বাড়ল। তৎক্ষণাৎ বলে উঠল, কিন্তু কিন্তু কি মায়াঙ্ক? তারপর কি হলো মাহির? কোথায় আছে আমার বোন? ইস্পাতদৃঢ় মানব কমান্ডার অত সহজে দুর্বল হয় না, তবুও মায়াঙ্ক হলো আজ। বিষাদের কণ্ঠে পাল্টে উত্তর দিল। ওই শ্যাডো মনস্টার আবার আমার বোকা সানবার্ডকে আটকে ফেলল নিজ খাঁচায়, তুলে নিয়ে গেল আমারই চোখের সামনে। আর আমি মিশন নামক দায়িত্বের বেড়াচালে আটকে নির্বিকার ভঙ্গিতে দেখলাম শুধু। পারলাম না ওকে আটকাতে। শেষটুকু শুনে বড় আশাহত হলো রৌদ্র। সুদর্শন মুখখানায় এক পলসা মেঘ জমিয়ে যুবক কেমন হেঁটে গেল বিশাল থাই গ্লাসের জানালার কাছে, সরু দৃষ্টি তাক করে জানালার বাইরের ব্যস্ত ঢাকা শহরের পানে। তৎক্ষণাৎ খানিকক্ষণ সময় নিয়ে আওড়ালো, তোর নেক্সট মুভ কি মায়াঙ্ক? কাকে বাঁচাবি, ডিপার্টমেন্ট নাকি মাহিকে? ওপাশের গম্ভীর কণ্ঠ নিরুত্তেজ। মাথার ওপর ঝুম বৃষ্টির পানে মুখ করে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। চোখ বুঝতেই তার মনুষ্পটে ভেসে উঠল মাহির নরম তুলতুলে মুখখানা। মায়াঙ্ক হাসল, শান্ত ভঙ্গিতে জবাব দিল দুটোকেই। আগে হিমাংশু রায়ের কর্ণধার অধীর রায়ের টুট টুট টুট। কথার মাঝেই টুটটুট শব্দে নেটওয়ার্ক বিচ্ছিন্ন হলো। রৌদ্র কেমন গম্ভীর মুখে কান থেকে ফোন নামিয়ে এনে পরখ করলো একবার, সময় নিয়ে আবারও বলল, হ্যালো মায়াঙ্ক, আর ইউ হিয়ারিং মি? ওপাশের কল কেটেছে বেশ আগে। মায়াঙ্ক কেমন শঙ্কিত চিত্তে উল্টে পাল্টে দেখছে ফোন। আঙুল চালিয়ে ফের ফোন ঢুকে কল দিলেও নেটওয়ার্কের বিচ্ছিন্নতার কারণে কল ঝুঁকল না আর। মায়াঙ্ক থামলো, হাত থেকে ফোনটা আলতো করে রাখলো প্লেটের গায়ে, প্লেটের ওপর। পরক্ষণে ঝুমঝুমের বৃষ্টির মাঝেই বেরিয়ে এলো বুথ থেকে। দুহাতে হুডির পকেটে গুজে যুবক কেমন গুনগুনে পা ফেলছে সম্মুখে। কংক্রিটের প্রশস্ত রাস্তায় হাঁটতে হাঁটতে আনমনে বিড়বিড় করে বলল, আমার 6 বছরের নিরলস সাধনা তুমি সানবার্ড, যাকে অন্তরে লুকিয়ে রেখে এখনও বেঁচে আছি আমি। তোমাকে এত সহজে হারাই কি করে? আমার দেহে প্রাণ থাকতে আমি তোমায় অন্য কারো হতে দেব না। আকাশের ওই চাঁদের গায়ে হাজারো কলঙ্ক থাকলেও মানুষ কেমন যেমন চাঁদের মোহে আর দাগের কথা ভুলে যায়, ঠিক তেমনই আমার মন আকাশের ব্যক্তিগত চাঁদ আমার সানবার্ড। তোমার গায়ে শত কলঙ্ক থাকলেও আমার ভালোবাসায় তার দাগ মিটে যাবে নিমিষেই। তুমিও দেখে নিও সানবার্ড, এ মরণ খেলা আমি জিতবই। ফোন হাতে নিয়ে পুরো ঘরমায় পায়চারি চালাচ্ছে রৌদ্র। মুখটা গম্ভীর, তার মস্তিষ্ক বাজছে মায়াঙ্কের বলা শেষ কথাটা, হিমাংশু রায়। এটা আবার কে? অধীর রায়ের কি সম্পর্ক ওনার? তার ভুরুর ধনুক বেঁকে ওঠে তনুর তলোয়ার। সে যেতে যেতে ছড়ায় পথে পাথরকুচির হার। তার ডালিম ফুলের ডালি গোলাপ কালের লালি, ঈদের চাঁদও চায়। উত্তর কলকাতার শোভাবাজারের বিখ্যাত রায় জমিদার বাড়ি।
দাঁড়িয়ে আছে প্রায় 150 বছর ধরে। প্রাচীন এই জমিদার বাড়ির আজও মুখরিত রায় জমিদার পরিবারের গৌরবময় উপস্থিতির। জমিদার বাড়ির অন্দরমহল, জমিদার বাড়ির ভেতরের অন্দরমহল, সে কি লম্বা বারান্দা, এদিক ওদিক ভারী কারুকার্যে খোদাই করা কাঠের দরজা, উঁচু ছাদ থেকে ঝুলে আছে ঝাড়বাতি। চারিদিকে মৃদু চন্দন আর পুরনো কাঠের গন্ধ যেন মিলেমিশে একাকার। অন্দরমহলের নিত্যকক্ষে তালিমের মতো রায় জমিদার পুত্রী নিরুপমা রায়, সপ্তদশী কন্যার সুদীঘল কালো কেশ, লম্বা বেরুনি যা ছুঁয়ে দিচ্ছে হাঁটুর কাছ, মোটা কাজলে সেজেছে সপ্তদশীর টানা টানা বড় চোখ, সিথি ভর্তি লাল রঙা সিঁদুর, গায়ে লাল সাদা মিশেলের গোলাকার চুড়িদার কুর্তি, পায়ে বাজছে ঘুঙুর। সপ্তদশী হলদেটে গৌরবর্ণা গায়ের রং যেন এক কথায় কাঞ্চা সোনা, রোদের আলো পড়তেই ত্বক করে চকচক। বিলাসিতার তালিম নিচ্ছে একা একা ঘুঙুর পায়ে ঘুরছে সাহিত্য নিচে। শাস্ত্রীয় নৃত্যে একই ধারে অন্দরমহলের নিচতলা থেকে ধেয়ে এলো এক পৌরার ঝাঁঝালো কণ্ঠ। নিরু, বলি হায় হায়, অঞ্জলি না দিয়ে কিসের নৃত্য করছিস লা? মা ঠাকুরনের বলবো? তক্ষুনি নৃত্যরত পদযুগল থেমে গেল সপ্তদশী নিরুর। বুকের ওঠানামার গতি বড্ড জোরালো তার, নিজ ভুলে জিভ চলে গেল দাঁতের নিচে। সপ্তদশী ছুটল তৎক্ষণাৎ, ঘুঙুরের রুমঝুম শব্দ তুলে তড়িৎ গতিতে বেরিয়ে এলো নৃত্যকক্ষ থেকে। অন্দরমহলের দোতলায় কাঠের তৈরি রেলিংয়ের দাঁড় ঘেঁষে দাঁড়িয়ে হালকা উকি দিল নিচতলায়। পোড়াকে দেখে কানে হাত রাখল নীরু। অপরাধীর ভাবস্রোতে চাপা স্বরে বলল, ঠাকুমা, এবারের জন্য ক্ষমা করুন, কথা দিচ্ছি আর কখনো অঞ্জলি না দিয়ে আসবো না। পোড়া নিজ ললাটে লালচে দাঁতগুলো বের করে হাসলেন কেমন। নীরুর অমন সুশ্রী মুখখানা দেখলেই গলে যান তিনি। আজও হলো তাই। মাথা নাড়িয়ে হাত উঁচিয়ে কেবল বলল, মনে থাকে যাতে। সপ্তদশী আলতো হাসল, ওপর নিচে মাথা ছাকিয়ে বোঝালো, মনে থাকবে। কাঠের তৈরি সুবিশাল ড্রেসিং টেবিলের সামনে বসে আছে রায়বাড়ির বড় কর্তাগিন্নি সুদীপা রায়। তার পেছনেই দাঁড়িয়ে আছে দাসী শর্মিষ্ঠা, সুন্দর করে আশ্রে দিচ্ছে গিন্নির কোমর সমান সুগতিখল কালো কেশগুচ্ছ। তিনি নিজ কাজে বহাল থেকেই কেমন দোনামোনা করছেন। আয়নায় প্রতিবিম্বে তার নজর এড়ায়নি সুদীপার। তিনি রয়েছে হাত বাড়িয়ে ড্রেসিং টেবিলের ওপর থেকে একখানা পান তুলে গালের ভাঁজে দিয়ে বললেন, কি বলবি বলে ফেল। সহসা তিনি সাহস পেলেন শর্মিষ্ঠা। তৎক্ষণাৎ হড়বড়িয়ে বলতে লাগলেন, বাজারে গিয়েছিলুম কর্তাগিন্নি, সেখানে কয়েকজনকে বলতে শুনলাম আমাদের নীরুর কথা। সবাই বলছিল অবিবাহিতা হওয়া সত্ত্বেও বিগত 8 বছর ধরে রায় জমিদার পুত্রী যে বেখেয়ালি পুরুষের অপেক্ষায় রোজ সিথেতে সিঁদুর রাঙিয়ে যাচ্ছে, সে পুরুষ কি আদৌ ফিরবে কোনো দিন? কথাটা শেষ হবার সঙ্গে সঙ্গে আগুন চোখে ঘুরে তাকালেন সুদীপা। রাগে গজগজ করতে করতে তক্ষুনি দাসীর গালে বসালেন 5 আঙুলের ছাপ। বসা ছেড়ে উঠে দাঁড়িয়ে সাপের ন্যায় ফোঁস করতে লাগলেন এবং বলে উঠলেন, রায় পরিবারের রক্ত যার গায়ে বইছে সে নিজের জান দিয়ে দেবে, তবুও কোনো দিন নিজের দেওয়া জবানের কথা ভুলবে না, কোনো দিন না। অধীর আসবেই। ডিভানের সম্মুখে থাকা টেবিলটার ওপর সাজিয়ে রাখা নানান বাহারি খাবার। মাহি একটু একটু করে খেয়েছে কিছু। মুখে রুচিমন্দা দেখা দিয়েছে তার, কিছুই ভালো লাগছে না খেতে। সম্মুখে দাঁড়িয়ে থাকা মিলা কেমন ভ্রুকুটি করে চেয়ে আছে মেয়েটার পানে। মাহির অমন খাবার দেখে নাক সিটকানো দেখে সে কেমন সন্দিগ্ধ গলায় জিজ্ঞাসা করলো, কি হয়েছে মনবার্ট, খাচ্ছ না কেন? ওষুধ খেতে হবে তো। সঙ্গে সঙ্গে বসা ছেড়ে উঠে দাঁড়ায় মাহি, দুহাত বুকের কাছে বেঁধে উল্টো পথে এগোয় হাট খোলা জানালার কাছে। বিষাদী কণ্ঠে অন্য প্রসঙ্গ টেনে বলে, ভালো লাগছে না খেতে। মিলা ব্যস্ত হলো এরূপ কথায়।
তক্ষুনি পা বাড়িয়ে মাহির পানে এগোতে গেলেই তার দৃষ্টি গিয়ে আটকায় ঘরের দরজার কাছে। অমনি তৎক্ষণাৎ মাথা নুইয়ে নেয় বেচারি। মানুষটা দাঁড়িয়ে আছে দরজার কাছে। কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছে তা কে জানে। মিলা ভয়ের তো মানুষটার সামনে কুটকাচালি চলে না তার। ভয়ের তো মেয়ে কদম পেছাতেই নিঃশব্দে ঘরে ঢুকলো মুগ্ধ। এক হাতে তার পকেটে গুজে রাখা থাকলেও অন্য হাতের আঙুলের ইশারায় মিলাকে বেরোতে বলল ঘর থেকে। হুকুম তালিমে মত্ত তরুণী তক্ষুনি কেমন ব্যগ্র পায়ে হাঁটা ধরল দরজার নিকটে। এদিকে এসে চলে যেতেই মুগ্ধ কেমন শটান হয়ে এগোয় মাহির নিকট। সপ্তদশী ঘুরে দাঁড়িয়ে আছে, দেখছে না পিছু। কেউ একজন যে তার অতি নিকটে এসে দাঁড়িয়েছে তা থোড়াই টের পেল সে। মাহি কেমন বিষাদ নিয়ে তাকিয়ে আছে বাইরে। বিষাদ ভরা কণ্ঠে তক্ষুনি আনমনে বলে উঠল, মিলা, তোমার কাছে বই হবে? আমি আমার বহিপোকা মানুষ। আগেও বই না পড়লে ঘুম আসতো না, এখনও ভালো ঘুম হয় না তেমন। তোমার কাছে বই থাকলে আমাকে। বলতে বলতেই পিছু ফিরল সপ্তদর্শী। আর অমনি তার নাকের ডগাটা আলতো করে লেগে গেল এক পাহাড় সম প্রশস্ত বুকের সঙ্গে। এহেন ঘটনায় আকস্মিকতায় হকচকায় মাহি। চশমা পরা চোখ দুটো তৎক্ষণাৎ উঁচিয়ে তাকালো মানুষটার পানে। সম্মুখে নির্বিকার ভঙ্গিতে দাঁড়িয়ে থাকা মুগ্ধ কেমন কপাল গুটিয়ে তাকিয়ে আছে। চোয়াল বরাবরের ন্যায় তীক্ষ্ণ তার দৃষ্টি, বড্ড সরু। মাহি সঙ্গে সঙ্গে দৃষ্টি নোয়ালো। বিরক্ত হয়ে মুগ্ধকে পাশ কাটিয়ে চলে যেতে গেলেই যুবক আচানক ভারী কণ্ঠে বলে ওঠে, কোন চন্দ্রার বই পছন্দ তোর? থমকায় মাহি। তিতি বিরক্ত কণ্ঠে প্রত্যুত্তর করলো, তা জেনে আপনি কি করবেন? ছোট বাঁকায় মুগ্ধ। গালের ভাঁজে জিভ ঠেলে ভাবলেশহীন ভঙ্গিতে আওড়ায়। তাও ঠিক। মাহি আর দাঁড়ালো না, পায়ের গতি টানলো ফের। তবে এবারে ঘটল আর এক কাণ্ড। পেছন থেকে হুট করে তার কবজি সন্ধি টেনে ধরল রুরো মানব। অতঃপর এক ঝটকা টেনে মেয়েটাকে ছুঁড়ে ফেলল জানালার কাছে বিছিয়ে রাখা কাউচের নরম গদিতে। এহেন আকস্মিকতা কাণ্ডে পলক ফেলতে ভুলে গেল সপ্তদর্শী। হাঁ করে তাকিয়ে রইল কেবল। এদিকে মুগ্ধ মহাশয় পকেট হাতড়ে দুটো ট্যাবলেট বের করলো। টেবিলের ওপর থাকা গ্লাস ভর্তি গরম দুধ মাহিকে মুখের দিকে এগিয়ে ধরে কাট কণ্ঠে বলল, মুখ খোল বান্দির মেয়ে। নাছোড়বান্দা মাহি, গতকাল লোকটার হাতে $1 রক্ত দেখে আজ কি করে ওই হাতেই খাবার খাবে সে? মেয়েটার পেট গুলিয়ে উঠল গত রাতের ঘটনা মনে করে। সে তৎক্ষণাৎ নাক মুখ কুঁচকে বলল, না, আমি খাবো না এসব। দাঁত খিঁচল মুগ্ধ। সহসা শক্ত হাতের ঠাবায় সপ্তদশীর নরম তুলতুলে জলখানা আঁকড়ে ধরে হিসিয়ে বলল, তুই খাবি, এমনকি তোর বাপসহ খাবে বান্দির মেয়ে। মুখ খোল বলছি। চলবে। কেমন হয়েছে এই পর্বটি বলতে ভুলবেন না কিন্তু। আগামী পর্বে টুইস্ট আছে, এই জন্য এই পর্বে সুন্দর সুন্দর কিছু কমেন্টস চাই।